সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নৌবাহিনীর জাহাজের তৈরি রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, থাকছে বিস্তারিত। চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, গুমের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে বিচার হবে ট্রাইব্যুনালে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীরা। তাদের দাবি, দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে গিয়ে আন্দামান সাগরে ফেলে দিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। প্রায় 40 জন রোহিঙ্গা এই অভিযোগ করেছেন। জাতিসংঘ জানিয়েছে, এই ঘটনায় রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছেন। গত 9 মে দিল্লি থেকে নিখোঁজ হওয়ার আগে ভাইয়ের সঙ্গে শেষ কথা বলার নুরুল আমিন পরে তিনি জানতে পারেন তার ভাই খাইরুলসহ পরিবারের 4 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে মিয়ানমার ভয়ভীত গৃহযুদ্ধের মধ্যে থাকায় তাদের ফেরার পথ কার্যত বন্ধ রয়েছে আপাতত। 24 বছর বয়সী নুরুল আমিন বলেন, আমার বাবা মা স্বজনরা কী যন্ত্রণার মধ্যে আসেন সেটা কল্পনা করতে পারিনি। 3 মাস পর বিবিসি এই রোহিঙ্গাদের খুঁজে পায় মিয়ানমারে। অনেকে আশ্রয় নিয়েছেন প্রতিরোধ গোষ্ঠী বায়ুটু আর্মি বিএইচের কাছে। ভিডিও কল রোহিঙ্গা সৈয়দ নূর বলেন, আমরা এখানে নিরাপদ নই, পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র। রোহিঙ্গাদের বর্ণনা অনুযায়ী দিল্লি থেকে তাদের বিমানবন্দরে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেওয়া হয়েছে। সেখান থেকে বাসে করে নিয়ে নৌবাহিনীর জাহাজে তোলা হয়। পরে চোখ মুখ বেঁধে হাত প্লাস্টিক দিয়ে বেঁধে এক এক ছোট নৌকায় নামিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। যদিও তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, পরে সাঁতার তীরে তীরে স্থানীয় জেলেদের সহায়তায় বেঁচে যান তারা। আরেক রোহিঙ্গা বলেন, আমাদের হাত বেঁধে চোখ মুখ ঢেকে বন্দির মতো জাহাজে তোলা হলো, তারপর সমুদ্রে ফেলে দিল। অনেককে মারধর অপমান করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ফায়েজুল্লাহ। ভিডিও করে তার হাতে আঘাতের দাগ দেখিয়ে জানান, তাকে ঘুষি চড় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছিল। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুস বলেছেন, তার হাতে এই ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে এবং তিনি ভারতের মিশন প্রধানের কাছেও তা জমা দিয়েছেন, কিন্তু কোনো জবাব পাননি। ইতিমধ্যে বর্তমান ভারতে জাতিসংঘের হিসেবে প্রায় 23,800 রোহিঙ্গা নিবন্ধিত থাকলেও হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন প্রকৃত সংখ্যা 40,000-এর বেশি। দেশটি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে নয়, বরং অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করেছে। এর মধ্যে নুরুল আমিন ও তার এক আত্মীয় ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তারা রোহিঙ্গাদের নির্বাসনে পাঠানো বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তবে আদালতের এক বিচারপতি অভিযোগগুলোকে অবাস্তব কল্পনা বলে মন্তব্য করেছেন। মামলা শুনানি শেষে আগামী 29 সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। নুরুল আমিন বলেন, আমার মনে হয় শুধু ভয় কাজ করে। ভারত সরকার যে কোনো সময় আমাদের ধরে নিয়ে সমুদ্রে ফেলে দেবে। এখন আমরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে চীন সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল স্টেন হুইসই উচ্চপদস্থ চীনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গত 22 আগস্ট সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি সদর দপ্তরে পৌঁছলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। পরে সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল স্টেন হুইনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনের সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। গত 23 আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট স্ট্যান্ডিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নরিনকো গ্রুপের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন ও
রক্ষণাবেক্ষণের বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হয়েছে। সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির একাডেমি অফ আর্ম ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণার পরিদর্শন করেন। উল্লেখ্য যে আন্তর্জাতিক মানের এই একাডেমিতেও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন। এছাড়াও সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াংয়ের অবস্থিত নরিনকো গ্রুপের বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল কো লিমিটেড এবং আইসো ইউএবি ফ্যাক্টরি, অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য যে গত 20 আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেছেন। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে ট্রাইব্যুনালে। এদিকে রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি খসড়া নীতিগত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম প্রতিরোধ প্রতিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা এতে গুম করার অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে। এছাড়া গুম সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা রাখা হয়েছে খসড়া অধ্যাদেশে। এদিকে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া নীতিগত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল কেবল নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদন হবে। এরপর খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আরও উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। শফিকুল আলম আরও বলেন, গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়ার গুমকে সংযোগ্য চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপনে আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন বাধ্যবাধকতা ভুক্তভোগীদের তথ্য প্রদানকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা সহ অনেক বিধান রয়েছে।